get ominous when I'm in this. Ain't it funny that the prophet is the prophet in? Ain't it funny critics call me when they call it beats? হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেনেট করতে যাচ্ছি এই বছরের ধুমধারাক্কা মুভি ধুরন্ধর 2। ধুরন্ধর 1 শেষ হয়েছিল রহমান ডাকাতকে মারার পর। রহমান ডাকাতকে মেরেছিল হামজা আলী। হামজা আলীর আসল নাম হচ্ছে জাসপ্রীত সিং, আর জাসপ্রীতের দেশ ছিল ইন্ডিয়া। আর সেইখানে গল্প দেখানো হয় জাসপ্রীত সিং এর পিছনের কাহিনী দিয়ে। ইন্ডিয়ার কোনো এক গ্রামে জাসপ্রীত বসবাস করতেন। সেই গ্রামের মধ্যে একদিন জাসপ্রীত এবং তার বন্ধু মিলে তার হাতে কিছু ব্যাগ নিয়ে একটা গ্রামের মধ্যে সে দাঁড়িয়ে আছেন। হঠাৎ জাসপ্রীত তার বন্ধুকে বলল, তুই আমার বোনকে বিয়ে করিস। এটা কেন বললো আমরা তা একটু পরেই জানতে পারবো। এরপর জাসপ্রীতের বন্ধু তাকে বলল, তুই আর একবার ভেবে নে, তুই যেটা করতে যাচ্ছিস সেটা কিন্তু খুবই ভয়ানক। জাসপ্রীত তাকে বলল, আমি খুব ভালো করে ভেবে সিদ্ধান্ত নিয়ে এরপর এসেছি। একথা বলেই সে ব্যাগ থেকে দুইটা বড় বড় গুলি বের করলো, আর গুলি দুটো বের করে সামনে থাকা একটা বিয়ে বাড়ির দিকে প্রবেশ করতে লাগলো। সেই বিয়ে বাড়ির গেট টপকে সে ছাদে উঠে গেল। এরপর ছাদে ওঠার পর সে দেখলো একটা রুমের মধ্যে সেই লোকটা দাঁড়িয়ে আছে যাকে সে খুঁজছে। এরপর জাসপ্রীত সেই লোকটাকে ভয় দেখাতে লাগলো এবং তাকে বারবার জিজ্ঞেস করতে লাগলো যে আমার বোন কোথায়। সেই লোকটা কিছুতেই বলতে চাচ্ছে না তার বোন কোথায়। আসলে সেই লোকটা জাসপ্রীতের বোনকে আটকে রেখেছে। এরপর সে না বলাতে জাসপ্রীত তাকে নৃশংসভাবে খুন করে ফেলে। এরপর এইভাবে কয়েকজনকে খুঁজে সে বারবার সবাইকে জিজ্ঞেস করছে যে আমার বোন কোথায়, আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস, কিন্তু কেউই বলতে চাচ্ছে না। এরপর সেই বিয়ে বাড়িতে থাকা যতগুলা লোক ছিল সবাইকে জাসপ্রীত মেরে ফেললো। লাস্টে একজন লোক ছিল, সে অনেক ভয় পেয়ে জাসপ্রীতকে বলল, তোর বোনকে আমরা একটা পাম্পে লুকিয়ে রেখেছি। তারা শুনে জাসপ্রীত অনেক রেগে গেল। এরপর সেই লোকটাকেও জাসপ্রীত মেরে ফেললো। এরপর তাড়াহুড়া করে জাসপ্রীত সেই পাম্পে দৌড় দিয়ে গেল। যাওয়ার পর সে দেখতে পেল তার বোন সেইখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার বোনকে দেখে বোঝাই যাচ্ছে যে তার সাথে খারাপ কিছু হয়েছে। এরপর জাসপ্রীত তার বোনকে দেখে অনেক কান্না করতে লাগলো। এরপর জাসপ্রীত তার বোনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেল। এরপর কিছুদিন পরে জাসপ্রীত এবং তার পরিবারকে সহ তাকে কোর্টে উঠানো হলো। জাসপ্রীতের উকিল কোর্টে বলতে লাগলেন, আপনারা কি জানেন জাসপ্রীত কেন এতগুলো লোককে নৃশংসভাবে হত্যা করলেন? কিছুদিন আগে ছোট্ট একটা ঝামেলার কারণে জাসপ্রীতের বাবা এবং তার পরিবারকে কিছু লোক ইচ্ছা মতো মারধর করেছেন। এরপর সেইখানেই তার বাবাকে ফাঁসি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলেছেন। সেখানে জাসপ্রীতের 2 বোনকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল। জাসপ্রীতের ছোট বোনকে 12 জন মিলে খারাপ কাজ করে সেইখানে তার বোনকে হত্যা করেছেন। জাসপ্রীতের আরেক বোনকে এক পাম্পের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। ঠিক সেই সময় জাসপ্রীত ছিলেন আর্মি ট্রেনিংয়ে। জাসপ্রীতের মা তার স্বামী এবং তার মেয়ের হত্যার বিচার চাইতে থানায় গেলেন মামলা করতে, কিন্তু সেই থানায় কেউ মামলা নিলেন না। এই জন্যই জাসপ্রীত তার বোন এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছেন। এরপর তার বিপক্ষের উকিল বলতে লাগলো, যে কারণেই হোক না কেন জাসপ্রীত যে কাজ করেছে তার জন্য তার ফাঁসি হওয়া দরকার। তারপর আজকের মতো শুনানিটা এইখানেই শেষ হয়ে যায়। এরপর কেটে যায় 2টি বছর। আজকে জাসপ্রীতকে এক জেল থেকে অন্য জেলে ট্রান্সফার করা হচ্ছে। এরপর তাকে ট্রান্সফারের জন্য গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে পুলিশের গাড়িতে একটা অ্যাটাক হয়। 2 পাশ দিয়ে 2টা গাড়ি চলে আসলো। এরপর সেই গাড়ি দুটো থেকে অনেক মানুষ বের হয়ে গেল, আর বের হয়ে পুলিশের উপর হামলা শুরু হয়ে গেল। সেখানে থাকা সব পুলিশকে আহত করে জাসপ্রীতকে তাদের নিজের গাড়িতে করে নিয়ে গেল। তারা কারা ছিল এবং জাসপ্রীতকে কেন নিয়ে যাচ্ছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর জাসপ্রীতকে সেখান থেকে নিয়ে যাওয়ার পর একটা রুমের মধ্যে আটকে রাখা হয়। এরপর জাসপ্রীতের মুখে থাকা কাপড়টি সরিয়ে ফেলা হয়। তার মুখের কাপড়টি সরানোর পর জাসপ্রীত দেখতে পারে তার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, আর তাকে বলছে, তোমার তো ফাঁসি হয়ে যাবে, তা তুমি কি করতে চাও? কিছুক্ষণের মধ্যে সেখানে আরেকজন লোক চলে আসেন। তিনি ছিল সেনাবাহিনীর বড় একজন অফিসার। তাকে দেখে জাসপ্রীত অবশ্যই চিনে ফেললেন। এরপর সেই অফিসারটি জাসপ্রীতকে বলতে লাগলেন, তোমার তো ফাঁসি হয়ে যাবে, আর তুমি যদি আমার একটা কাজ করে দাও তোমার পরিবারের পুরো দায়িত্ব আমার, তোমার পরিবারের দেখাশোনা আমি করব, তুমি শুধু আমার কথা মতো চলো। তারপর জাসপ্রীত তাকে বলতে লাগলো, স্যার আমার দাদাও আর্মিতে ছিল, আমার বাবাও আর্মিতে ছিল, আমিও আর্মির ট্রেনিং নিয়েছি, আমরা তো সবাই দেশের জন্যই কাজ করেছি, কিন্তু আমরা কি পেয়েছি?
আমার বাবাকে প্রকাশ্যে সবার সামনে হত্যা করা হলো। আমার বড় বোনটার সাথেও খারাপ কাজ করে তাকে মেরে ফেলা হলো। আমার ছোট বোনের সাথেও সেম কাজ করা হলো। আমার মা থানায় মামলা করতে গিয়েছিল, তার মামলাটাও কেউ নেয়নি। দেশের জন্য এত কিছু করার পরেও দেশ আমাদের কি দিয়েছে বলতে পারেন? সেই জন্য দেশের প্রতি আমার বিশ্বাস উঠে গিয়েছে। ওর মুখে এমন কথা শুনে সেই অফিসারটা জাসপ্রীতকে কিছু কথা বলতে লাগলেন। সেই কথাগুলো শুনে জাসপ্রীত কেন যেন রাজি হয়ে গেলেন। এরপর দেখতে দেখতে কেটে যায় কয়েক মাস। এখন জাসপ্রীতকে দেখে কোনো চেনারই উপায় নেই। জাসপ্রীত পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর সেখানে চলে আসে সেই অফিসার বিজয়, আর জাসপ্রীতকে কিভাবে কি করতে হবে সবকিছু বোঝাতে লাগলেন বিজয়। তারপর সেখান থেকে জাসপ্রীতকে পাঠানো হয় আফগানিস্তানের এক শহরে। সেখানে এক হোটেলে জায়গা হয় জাসপ্রীতের। সেই হোটেলে কেটে গেল কয়েক মাস। এখন প্রায় জাসপ্রীতকে দেখে মনে হচ্ছিল সে মুসলিম। সেখানে কয়েক মাস কেটে যাওয়ার পর সে পৌঁছে যায় পাকিস্তানে। এরপর কি ঘটেছিল সেটা তো দেখানো হয়েছে ধুরন্ধর 1-এ। এরপর ধুরন্ধর 1-এ শেষ পার্টে যেই দৃশ্য দেখানো হয়েছে সেইখান থেকে আবার শুরু হয়ে যায় গল্প। পুরো পাকিস্তান জেনে গিয়েছে যে রহমান ডাকাতকে কেউ একজন মেরে ফেলেছে, কিন্তু কেউ জানে না যে রহমান ডাকাতকে হামজা আলী মেরেছে। ওরা সবাই মনে করেছে যে রহমান ডাকাতকে মেরেছে এইচপি আসলাম। জাসপ্রীত পাকিস্তানে আসার পর তার নাম হয়েছে হামজা আলী, সেজন্য আমরা তাকে হামজা আলী নামেই সম্বোধন করব। রহমান ডাকাতের মৃত্যুর পরে তার উত্তরাধিকারী ছিল উজাইর। এরপর হামজা উজাইরকে বলে, এখন থেকে পুরো শহরে তুই রাজ করবি। কিন্তু হামজার উদ্দেশ্য ছিল অন্য কিছু। পুরো ভিডিওটা দেখেন, পুরো বুঝতে পারবেন। অন্যদিকে দেখা যায় রহমান ডাকাত মারা যাওয়ার পরে আরশাদ পাপ্পু নিজেকে লেহারি ডন মনে করছে। ওর লোকজনদেরকে নিয়ে সে অনেক ভাবসাব শুরু করতে লাগলো। এই খবরটা আবার উজাহিরের কানে চলে আসলো। উজাহির আগে ভেবে রেখেছিল যে এসপি আসলামকে আগে মারবে। ঠিক তখন হামজা আলী তাকে বলল, এসপি আসলাম রহমানকে মেরেছে ঠিক আছে, কিন্তু এর পেছনে হাত আছে আরশাদ পাপ্পুর। যদি কাউকে মারতেই হয় তাহলে আগে আরশাদ পাপ্পুকেই মারতে হবে। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় উজাইর। এরপর আরশাদ পাপ্পুর এলাকায় শুরু হয়ে যায় তাণ্ডব লীলা খেলা। আরশাদ পাপ্পুর এলাকায় হামজা আলী অনেক মানুষকেই মারতে লাগলো। এরই পাশে দেখা যায় এসপি আসলামকেও। ওকে তার বস ফোন দিয়ে বলল, আরশাদ পাপ্পুর একটা লোকেও যেন বেঁচে না ফেরে। এই কথা কেন বললো তা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে ফাইট চলতে লাগলো একদম ধুমধারাক্কা। হামজা আলীর তাণ্ডব লীলা খেলা দেখে ভয় পেয়ে গেলেন আরশাদ পাপ্পু। সে তখন জামাইলকে ফোন দিয়ে তার কাছ থেকে হেল্প চায়। তখন জামাইল বলল, তুমি চলে আসো আমার দুধের ফ্যাক্টরিতে। আরশাদ পাপ্পু ভালো মনে সে দুধের ফ্যাক্টরিতে চলে গেল। সে বাঁচার জন্য চলে গেলেন সেই দুধের ফ্যাক্টরিতে। যে দেখলেন সেখানে হামজা আলী এবং উজাইর তার জন্য ওয়েট করতেছেন। এরপর আরশাদ পাপ্পুকে ধরে ইচ্ছা মতো কেলানি দিলেন। এরপর তাকে গাড়ির উপর বেঁধে এলাকার সবার সামনে এনে তার মাথাটা কেটে ফেলা হয়। এরপর তার মাথাটাকে নিয়ে ফুটবল খেলে উজাইর। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে যায়। এই দৃশ্যর আবার একটা ভিডিও করে নেয় হামজা আলী। সেই ভিডিও অন্য আরেকজনকে পাঠিয়ে সে আবার একটা প্যাচ লাগিয়ে দেয়। তারপর সেই ভিডিওটা নিয়ে জামাল ও তার এইচপি কথোপকথন করতে থাকে। এক পর্যায়ে তো তারা বলেই ফেলে এটা কোনোভাবেই মানা যায় না। তাই বলে একজনের মাথা কেটে ফুটবল খেলবে? তার জন্য উজাহিরকে পস্তাতে হবে। এরপর জামাল বলল, একে তো রহমান মারা গেছে, এরপর যদি উজাহিরকে মেরে ফেলা হয় তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এর থেকে ভালো হয় ওর জন্য একটা কেস ঢুকে দাও, যেটার জন্য সে সারা জীবন জেলখানাতে পচে মরবে। তারপর একদিন উজাহিরকে জামাল বলল, তুই দুবাই চলে যা। দুবাই যেতে যা কিছু লাগে সব আমি ব্যবস্থা করছি। কিন্তু উজাহির তার এলাকা ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না। এরপর হামজা আলী তাকে অনেক বোঝাতে লাগলেন। তাকে বলল, তুই যদি দেশ ছেড়ে না যাস তাহলে তোকে পুলিশ ধরে ফেলবে, এমনকি তোকে ধরে মেরেও ফেলতে পারেন। এই কথা শুনে উজাহির রাজি হয়ে গেলেন। এরপর দুবাই যাওয়ার জন্য উজাহির রওনা দিয়ে দিলেন। এখানে আবার হামজা আলী তার সাথে বিশ্বাসঘাতকতা করে ফেললেন। উজাইর দুবাই যাওয়ার পর দুবাইয়ের পুলিশকে উজাইরের সম্পর্কে সবকিছু বলে দিলেন হামজা আলী। এরপর দুবাইয়ের পুলিশ উজাইরকে জেলে ভরে দিলেন। বন্ধুরা, রহমান ডাকাত এবং উজাইরের সাথে হামজা আলী কেন বিশ্বাসঘাতকতা করলেন সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখতে হবে। নেক্সট ভিডিওতে পরবর্তী অংশ এক্সপ্লেনেট করব।
তাই এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পান। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত।